হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লাকি 13। তারপর বলুন কেমন আছেন সবাই। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এবং আমার ফ্যামিলির সবাইও খুব ভালো আছি, সেটা অবশ্যই ভগবানের কৃপায়। দেখুন, আজকের আপনাদের এই ভিডিওতে দেখাবো বর্গভীমা মন্দিরের সন্ধ্যাকালীন যে সন্ধ্যা আরতি হয় সেটাই। তো বর্গভীমা মন্দিরের ঠিক নিচেই আছে মহাদেবের মন্দির এবং সামনেই আছে একটা বজরংবলীর মূর্তি। ওখানে প্রণাম করার পরই আমরা চলে গেলাম মন্দিরের ভেতর। হ্যাঁ, তার আগে তো অবশ্যই জুতোটা নিচে খুলে রেখে দিয়ে যেতে হবে। জুতো খুলে রেখে দেওয়ার পর আমার হাজব্যান্ড খুব তাড়াতাড়ি উপরে চলে গেছে, কারণ আমি যে নিচ থেকে ওপরে উঠবো সেই ভিডিওর ক্লিপটা ওকে নিতে হবে তাই। আর আমি তো জানেন সর্বকালের একজন লেটুস, আমি সব ব্যাপারেই পড়ে যাই। দেখুন, এখানেও সিঁড়িতে উঠতে উঠতে জাস্ট পড়তে বেঁচে গেলাম। মানে এগুলো দেখে আমার পরবর্তীতে ভীষণ হাসিও পায়। যাকগে, তো এখানে দেখুন অলরেডি সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে এবং সবাই লাইন দিয়ে এটাই উপভোগ করছে। বসেও কেউ উপভোগ করছে, কেউ দাঁড়িয়ে। আমরা গিয়েই একদম দাঁড়িয়ে এটা দেখছিলাম। মন্দিরের সন্ধ্যা আরতি দেখতে দেখতে আমি আপনাদের কিছু কথা আজ শেয়ার করছি, যেটা অবশ্যই বর্গভীমা মন্দির সম্পর্কে। হ্যাঁ, যেগুলো অবশ্যই আমি পড়েছি এবং অনেকের মুখে শুনেছি। অবশ্যই লোককথায় এটা প্রচলিত। বর্গভীমা বা ভীমরূপা মাতা পৌরাণিক তাম্রলিপ্ত জনপদের অধিষ্ঠাত্রী দেবী। তিনি হলেন কালী মতান্তরে উগ্রতারা। তিনি পশ্চিমবঙ্গের তথা প্রাচীন বঙ্গদেশের ঐতিহাসিক বন্দর শহর তাম্রলিপ্ত শহরের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত রয়েছেন। অনুমান করা হয় পৌরাণিক তাম্রলিপ্ত জনপদ প্রতিষ্ঠার পর থেকেই তার মন্দির এই স্থানে প্রতিষ্ঠিত। ভারতের অন্যতম জাগ্রত ও প্রধান শক্তিপীঠ। পীঠ নির্ণায়ক তত্ত্ব অনুযায়ী এটি 51 পীঠের প্রথম পীঠ। ঐতিহাসিকদের মতে এই মন্দিরটি একটি বৌদ্ধ সংঘ। পূর্ব ভারতের হিন্দু ধর্মের পুনরুত্থানে বঙ্গদেশের শক্তির আরাধকদের পৃষ্ঠপোষকতায় এটি হিন্দু মন্দিরে রূপান্তরিত হয়েছে। সেই হিসাবে এই মন্দির সেন যুগ বল্লাল সেন আমলে তৈরি হয়। মহাভারতের যুগে নরপতি মাহিষ্যরাজ তাম্রধ্বজ এক ধীবর পত্নীর কাছ থেকে শোনেন এক অলৌকিক কাহিনী। সে রোজ মরা মাছ কয়েক যোজন দূর থেকে এনে বনের ভেতর এক মন্দিরের পুকুরে ডুবিয়ে মাছকে জ্যান্ত করে নেয়, তারপর নিয়ে যায় রাজবাড়িতে। রাজা তাম্রধ্বজ সেই কাহিনী শুনে ধীবরী সমাধি ব্যবহারে গিয়ে উপস্থিত হলেন বনের ভেতরের সেই মন্দিরে এবং প্রস্তরময়ী দেবীকে সমহিমায় প্রতিষ্ঠা করলেন দেবী বর্গভীমা রূপে। কোভিডের আগে পর্যন্ত মায়ের গর্ভগৃহে যাওয়ার জন্য সবাইকে প্রবেশ করতে দেওয়া হতো, কিন্তু কোভিডের পরবর্তীতে শুধুমাত্র মন্দিরের পুরোহিত ছাড়া গর্ভগৃহে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। যাই হোক, মন্দিরে যখন সন্ধ্যা আরতি হয় সেই সময় ভেতরে ক্যামেরা লাগানো আছে, সেটাই বাইরে বড় স্ক্রিনে সবাইকে দেখতে দেওয়া হয়। মানে যেখান থেকেই সবাই ওই সন্ধ্যা আরতিটা উপভোগ করতে পারে। সন্ধ্যা আরতি চলার সময় আমি শুধুমাত্র লক্ষ্য করছিলাম এই বাচ্চাটা আর মাঝে আরও দুটো বাচ্চা ছিল, সেই 3জন বাচ্চাকে টোটাল। মানে ওরা তো দেখছে যে এত মানুষ মন দিয়ে কিছু একটা দেখছে, আর ওরাও জাস্ট মানে কি বলবো, মানে ক্লান্ত হচ্ছে, একবার বদমাইশি করছে, একবার ওরা যাদের সাথে এসছে, একজন তো তার বাবার সাথে মেনলি এসেছিলো বোধহয়। আমি ওকে অনেক ক্যামেরাতে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু এতটা মাঝে বসেছিল তো তাই জন্য আমি ওকে ফোকাসে নিতে পারছিলাম না। তো এখানে হয়ে গেছে অলরেডি সন্ধ্যা আরতি। তারপর এখান থেকে সবাই প্রদীপের শিখা নিচ্ছে যাতে সবাই সুস্থ থাকে, ভালো থাকে, সেই আশায়। অবশ্যই মা বর্গভীমার কৃপায় আপনারাও সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই কামনাই করি। এখানে বিভিন্ন রকম দক্ষিণার যেটা লিস্ট আছে মন্দিরের পক্ষ থেকে, সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। তারপর আমি এখানে দাঁড়িয়েছিলাম, সেটাই আমার হাজব্যান্ড ভিডিও করছিল। আসলে বাইরে তখন অনেক বৃষ্টি হচ্ছিল, তাই জন্য আমি ওই জায়গাটাতে দাঁড়িয়েছিলাম।
তো এখানে দেখুন প্রায় এত বছরের মন্দির, তাও কি সুন্দর কারুকার্যগুলো এখনও যেন নতুনের মতো একদম অক্ষত অবস্থায় আছে। হ্যাঁ, প্রত্যেকটা মন্দিরেই আমি আজ পর্যন্ত যত মন্দিরেই গিয়েছি সমস্ত মন্দিরেই আগেকার দিনে যে সমস্ত প্রাচীন শিল্পকলা কারুকার্য, ওগুলো দেখলে সত্যিই অভিভূত হওয়ার মতোই। একটা কথা আছে না, যে শিল্পীর শিল্পই বাঁচিয়ে রাখে শিল্পীকে। সত্যি এইগুলো দেখলেই মনে পড়ে যায় সেই সমস্ত শিল্পীকে অবশ্যই আমরা দেখিনি, কিন্তু সেই তার সমস্ত হাতের কাজই তাদেরকে ঠিক বাঁচিয়ে রেখেছে সকলের মনে। মন্দিরের ভেতরের এই হলটা আমি আমার ব্লগে আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম, আবারও একবার দেখানোর সুযোগ পেয়েছি তাই দেখিয়ে দিচ্ছি। এই হলে বিভিন্ন ধরনের প্রোগ্রাম বলতে কি, কারোর বিয়ের যদি খাওয়া দাওয়া, তারপর অন্নপ্রাশন, সমস্ত কিছুর খাওয়া দাওয়া এই হলটাতেই হয়। তো দেখুন মন্দিরের ঠিক পাশেই এটা অনেক পুরনো একটা কোনো বট গাছ বা অশ্বত্থ গাছ, আমি ঠিক একদম প্রপার বলতে পারছি না। তো তার নিচেই অনেক রকম ঠাকুর রাখা আছে। তো সেখানেই সবাই ওখানে গিয়ে প্রণাম করে, আমিও তাই প্রণাম করলাম। আর এই দেখুন, এই সেই ভাইরাল গাছ যেখানে বোধহয় পূর্ব মেদিনীপুরের 99% প্রেমিক প্রেমিকা এসে ওখানে মঙ্গল ঘট বাঁধে যাতে তাদের ভবিষ্যৎটা ঠিক হয়। আমিও একটা সময় বেঁধেছিলাম জানেন, একটা সময় নয়, যতবার মন্দিরে আসতাম আমি প্রতিবার বাঁধতাম। আর না হলেও আমার মঙ্গল ঘট তো এখানে প্রায় 100টা খানিক আছে। হ্যাঁ, এখন দেখে এইগুলো মজা লাগে ঠিক, কিন্তু তখন তো বেঁধেছিলাম। যাকগে, মন্দির থেকে বেরোবো তাই জন্য লাস্ট টাইম আমি এখানে আবারও প্রণাম করে নিলাম, অবশ্যই আমার মনস্কামনা জানিয়ে। শুধুমাত্র প্রেমিক প্রেমিকারাই কিন্তু এখানে মঙ্গল ঘট বাঁধেন না, সকলে তাদের সংসার যাতে সুখের হয়, সংসারে শান্তি আসে, তাছাড়াও তাদের প্রিয় মানুষকে ভালো রাখার জন্যও এখানে মঙ্গল ঘট বেঁধে থাকেন। তখন প্রায় বেজে গেছে 8:30, মন্দির একদম বন্ধ হওয়ার সময়। দেখুন কেউ নেই, প্রায় ওই গুটি কয়েক মানুষজন আছেন সেই সময়। তো আমরা মন্দির থেকে বেরোবো। আচ্ছা, এই জায়গাটার কথা বলে দিই, যেখানে আলপনা করা আছে এখানে হচ্ছে যজ্ঞ হয়। তো আমি বেরোবো ঠিক সেই টাইমে, বলিকাঠে যেটা সিঁদুরটা থাকে আমি ওখান থেকে প্রায় প্রত্যেকবারেই পরার চেষ্টা করি। তো ওখান থেকেই আজকের একা একাই পরে নিচ্ছি, হাজব্যান্ডকে আর বলিনি। তো একা একাই সিঁথিতে নিয়ে নিলাম এবং শাখাতে বাকিটা লাগিয়ে নিলাম, আর মন ভরে মাকে প্রণাম করে নিলাম শেষবারের মতো। জানি না আবার কবে আসবো মায়ের কাছে। তো এটার তো ব্রতর যে সমস্ত দিনক্ষণ তারিখ লেখা আছে, এটাও আপনাদেরকে আগেও শেয়ার করেছিলাম, তো আবারও একবার করলাম যদি আগের ব্লগটা আপনারা না দেখে থাকেন তাই জন্য। তারপর বেরিয়ে আমি ওইটা যেটা ঝুড়িতে যেটা প্রসাদ থাকে ওটা ঝুড়িটা ফেরত দিলাম এবং টাকা পয়সা মিটিয়ে আমি ওখান থেকে চলে এলাম। চলুন বাড়ি গিয়েই একদম আপনাদের সাথে আবার কথা হবে। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে আবারও বলবো অবশ্যই লাইক করে দেবেন কিন্তু। বাড়ি চলে এসেছি। আসলে কি, আজকে শনিবার তো ভাবলাম, মনটাও খুব একটা ভালো লাগছিল না, মানে কি একটু যেন কোথাও যেতে যেতে ইচ্ছে করছিল। তো তাই জন্য ভাবলাম একটু মন্দিরে যাই, মন্দিরে একটু সন্ধ্যা আরতি হবে। আর আজকে শনিবার দিন একটু মায়ের কাছে গেলে ভালোও লাগে, তাই জন্য গেলাম। শুধুমাত্র মন্দিরে গিয়েছিলাম। আর যেহেতু শ্রাবণ মাস, তাই জন্য সবুজ জুড়ি অনেকদিন থেকেই কিনবো করে অনেক দোকানে খুঁজেছি, ঠিক আছে, কিন্তু পাইনি। তো মন্দিরের পাশেই একটা দোকান আছে, ওখানে সব কিছু পাওয়া যায়, জুয়েলারি বা সমস্ত কসমেটিক্স যা কিছু অন্য কোথাও না পাওয়া যায় ওখানে কিন্তু পাওয়া যাবেই। তো আমি ভাবলাম ওখান থেকে একদম কিনে নিয়ে আসি। তো এই যে সবুজ চুড়ি কিনেছি, এই এক বক্স ভর্তি এই যে সবুজ চুড়ি। আমার অনেকদিন থেকে ইচ্ছে যে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরবো, তো এইবারটা ইচ্ছেটা পূরণ হবে অবশ্যই। তা সোমবার থেকে শুনেছি যে পরতে হয়, তো আমি আজকে থেকেই পরবো, এই ড্রেস চেঞ্জ করে তারপর পরবো। আর তেমন কিছু কিনিনি। আর বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু ঘরে ভীষণ রকমের গরম। তো আজকে রাত্রবেলা কিছু রান্না হবে না, তো চপ নিয়ে এসেছি, চপ দিয়ে মুড়ি খাবো। সকালে আজকে চিকেন হয়েছিল, তাই জন্য আজকে রাতে আর কিছু হবে না, পূর্ণিমা পড়ে গেছে সন্ধ্যা থেকে। তো ভাবলাম মুড়ি খাবো, তাই জন্য চপ নিয়ে এসেছি, চপ দিয়ে মুড়ি খেয়ে নেবো। তাই জন্য রান্নাবান্না ঝামেলা নেই। এখন প্রায় 8:30 বাজে। এই ড্রেস চেঞ্জ করে একটু পড়তে বসবো, ইচ্ছা আছে, বা ভিডিও এডিটের কাজ করব কিছু একটা।
তো আমার ভিডিওটা কেমন লাগলো আজকের জানাবেন অবশ্যই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এটুকুই ছিল। বাই অ্যান্ড সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তাড়াতাড়ি আবার আপনাদের সাথে দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে। বাই।